This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফটোশপ বিতর্কে এবার মুখ খুললেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়েই আহত ইন্দ্রানুজ, কবজির হাড় এবং পায়ের আঙুল ভেঙেছে ইন্দ্রানুজের, দাবি আহত পড়ুয়ার বাবার। সেই রিপোর্টটা নিয়ে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। আমরা ওয়ার্ডে গিয়ে খোঁজ করছি, তখন বলছেন যে এটা ওই রেডিওলজির হেড একবার দেখতে চেয়েছেন, সেখান থেকে সই হয়ে আসবে। আবার পরে বললেন যে হচ্ছে গিয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের ঘরে আছে, সেখান থেকে আসবেন। আমরা আবার মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে মিট করলাম। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বললেন যে আমার কাছে এখনও আসেনি, আমরা আসলেই আপনাদেরকে দিয়ে দেব। আবার একটু বাদে গেলাম, তখনও উনি ওই একই কথা বললেন, আপনাদের নাম্বারটা দিয়ে যান। আমাদের নাম্বার তো ফাইলে আছেই, তাও আবার মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে আমি আমার নাম্বার দিয়ে এসেছি। আমি এই পেশেন্টের বাবা হিসাবে, অভিভাবক হিসাবে, এগুলো আমাদের হচ্ছে পেশেন্ট পার্টির এটা রাইট যে এই চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের পাওয়ার অধিকার আছে। আমরা সেই অধিকার বলেই আমরা এগুলো চাইছি। কিন্তু কেন হসপিটাল অথরিটি, আমরা এটা বুঝতে পারছি না যে এইগুলো দিতে এত কেন দেরি করছে। শোনালাম আপনাদের ফটোশপ বিতর্কে এবার কি বললেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন। সৌরভ, রাজ্যের শাসক দলের একাধিক নেতা যখন বারবার এই ফটোশপ বিতর্ক উস্কে দিচ্ছিলেন, তখন ইন্দ্রানুজের বাবা গোটা বিষয়টাই কিন্তু অনেকটা স্পষ্ট করে দিলেন। দীপ, দেখো বক্তব্যে যে অংশটা আমরা শোনালাম সেই জায়গাটা হচ্ছে যে শনিবার থেকে ইন্দ্রানুজ রায়ের এক্সরে হওয়ার পর থেকে তার রিপোর্ট পাওয়ার জন্য, এক্সরে রিপোর্টে কি রয়েছে সেটা জানার জন্য অন্য হয়ে ঘুরছেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। কিন্তু আজ মঙ্গলবার হয়ে গেল, এখনও পর্যন্ত সেই এক্সরে রিপোর্ট তিনি হাতে পাননি, সেটাই তার অভিযোগ। তার বক্তব্য, সকালে যখন মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছিল সেখানে তিনি জানতে পেরেছেন যে তার ছেলের কবজি এবং পায়ের আঙুলের হাড় ভাঙা রয়েছে। সেটাই তিনি দেখতে চান যে সেই রিপোর্টেও সেটার উল্লেখ রয়েছে কি না। কিন্তু তিনি মনে করছেন যে যেভাবে তাকে ঘোরানো হচ্ছে শনিবার থেকে একটা এক্সরে রিপোর্ট, সেটা তার যে একজন রোগীর পরিজন হিসেবে, একজন ছেলের বাবা হিসেবে তার যে রিপোর্ট পাওয়ার অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে এবং সেটা কেন করা হচ্ছে তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন। এবং তিনি একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়েছেন বক্তব্যের পরবর্তী অংশে যেটা রয়েছে, যে সেখানে তিনি স্পষ্টই বলছেন যে যেভাবে ফটোশপ বিতর্ক তৈরি করা হচ্ছে, যে যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে তার ছেলে পড়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে আদৌ ইন্দ্রানুজ কতখানি অসুস্থ, আদৌ ইন্দ্রানুজ কতখানি চোট পেয়েছে, সেটা রুচিবোধের পরিচয় দেয়। তিনি বলছেন যে তার ছেলে নিশ্চিতভাবেই শিক্ষামন্ত্রীর গাড়িতে ধাক্কা লেগেই জখম হয়েছেন, তার যে আঘাত সে থেকেও সেইগুলো স্পষ্ট হয়েছে। এই নিয়ে যারা বিতর্ক তৈরি করছেন তাদের উদ্দেশ্যে তার বক্তব্য, বাবা হিসেবে তার বক্তব্য যে এটা মোটেই সমীচীন হচ্ছে না। একেবারেই সৌরভ, নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে। এখন ধন্যবাদ। গিয়ে ব্রাত্যর গাড়িতে পড়েছে, এবার সেখান থেকে কার স্কুটিতে ধাক্কা লেগেছে, কে কোথায় নিজের লোকের হাতে পড়ে গেছে, তো সেখানে ব্রাত্য কারুর উপর গাড়ি চাপিয়ে দিয়েছে। এসব তো মানে অবান্তর কথা। আবার এমন গাড়ি নাকি চাপিয়েছে রে ভাই, একটা ফ্র্যাকচার পর্যন্ত হয়নি, পায়ের ওপর নাকি পিষে দিয়ে গেল, এক্সরে রিপোর্ট বলছে ফ্র্যাকচার নেই। তো কি হলো? একটা মিথ্যার তো লিমিট থাকবে। ফ্রেমগুলো এমনভাবে ছবি এখন এসে গেছে সামনে, এই প্রশ্ন উঠছে যে ওটা আদৌ ওইরকম গাড়ির সামনে শোয়া কোনো দৃশ্য হয়েছিল না হয়নি, এই প্রশ্নও তো উঠে গেছে। দেখুন, ইন্দ্রানুজ রায়ের বাবা আরও দাবি করেছেন, তিনি দাবি করেছেন গতকাল সন্ধ্যেবেলা নাকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওনাকে ফোন করেছিলেন। ইন্দ্রানুজ রায়ের বাবা দাবি করেছেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন তিনি গোটা ঘটনায় অনুতপ্ত। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তিনি ইন্দ্রানুজের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন। তিনি বলেছেন ইন্দ্রানুজ তার সন্তান সম। যদি সত্যি এই দাবি হয়ে থাকে তাহলে কুণাল ঘোষ কিংবা দেবাংশু ভট্টাচার্যরা যে দাবি করছেন সেই দাবির সত্যতা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। কালকে সন্ধ্যায় মাননীয় শিক্ষামন্ত্রী উনি ফোন করেছিলেন, ফোনে কথা হয়েছে, উনি সত্যি অনুতপ্ত। উনি বলেছেন যে উনি খুব কষ্ট পাচ্ছে, উনি এটা চাননি, এটা ওনাকে খুব আঘাত দিয়েছে। ইন্দ্রানুজ ওনার সন্তান সম,
ওনার মিসেসও খুব কষ্ট পাচ্ছেন এই ঘটনাটাতে। আর উনি বলেছেন যে ইন্দ্রানুজ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, আমি ইন্দ্রানুজের সঙ্গে পরে কথা বলবো। আমরাও ওনাকে বলেছি যে ইন্দ্রানুজ তো আপনার সঙ্গেই কথাবার্তা বলছিল, কথা বলে ব্যাপারটাকে আলোচনার লেভেলে একটা প্রায় নিয়েই গেছিলো, কিন্তু পিছন থেকে তৃণমূল কংগ্রেসের ছাত্র টিএমসিপির যেটা ছাত্র কিছু বহিরাগত গুন্ডা, তারা হচ্ছে গিয়ে ওই কিছু নীল পাটকেল গ্লাস এসব ছেঁড়াছুড়ি করে মন্ত্রীকে হচ্ছে গাড়িতে তুলে দিয়ে এই আলোচনার জায়গাটা ভেস্তে গেছে। সেটা উনি বলেছেন যে আমি এটা চাইনি, এই ধরনের এটা না হলে ভালো হতো এই ঘটনাটা। তারপরে ওনার যেটা বলেছে, দেখুন আমারও গাড়ির উপরে হয়েছে, সেটাও আমরা বলেছি যে এটা কখনোই কাম্য নয়। তবে এটা একটা মাথায় রাখতে হবে, এরা ছাত্রছাত্রী, আমরা যারা বড় আমাদের অনেক ম্যাচিওর্ড হয়েতে এদের এই জিনিসগুলোকে আমাদের ট্যাকল করতে হবে। ফলস কেসগুলো আছে সেই বিষয়গুলোও বলেছি, যেহেতু উনি অনুতপ্ত সেই জন্য দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন বলে সেটা উনি বলেছেন যে এটা আমরা ভেবে দেখব। শিষ্টাচার যেমন আমরা করলাম, ঠিক সঙ্গে সঙ্গে সত্যিকারে আমি আন্তরিক জায়গা থেকে না, এটা হচ্ছে কি একটা আইওয়াস, আমরা মাস একটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে, সেই জায়গাটা আইওয়াস কিনা, আমি সত্যিকারে অনুতপ্ত কিনা সেটা বোঝা যাবে আমার কোর্স অফ অ্যাকশনের মধ্যে দিয়ে। শিক্ষামন্ত্রী তো মানে ওর বাবাকে ফোন করেছিলেন, সেই কথাগুলো তো তোলার কোনো হয় না। গাড়িটা ইচ্ছে করে ওপর দিয়ে চলেনি, ঘটনা প্রসঙ্গে এটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি। তবে ওর আগের মুহূর্ত অবধি ইন্দ্রানুজ যেটা বলেছিল আমাকে, উনি কিন্তু কথা বলছিলেন এবং যথেষ্ট শান্তভাবেই কথা হচ্ছিল শিক্ষামন্ত্রীর সাথে। উনি রাজিও হয়েছিলেন বসার জন্য, উনি কয়েকজনকে বসতে বলছিলেন, হ্যাঁ বসবো, উনিও খুব ভালোভাবেই বলছিলেন। এই সময় ওনাকে টেনে হিচড়ে গাড়িতে তুলে দেওয়া হলো এবং তখন ওই যে একটা ঝাঁপিয়ে পড়া, সেটা কারা ঝাঁপিয়ে পড়েছে, কি ঝাঁপিয়ে পড়েছে আমি রাজনীতি লোক নই, আমি বুঝিও না, জানি না। ও যেটা বলেছে যে আমি পেছন থেকে দৌড়ে সরে যাবার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, গাড়িটা যেহেতু ছিল আমি বুঝতে পারিনি গাড়িটা চলবে। হ্যাঁ, তো সেটা আর ওই আমার মনে হয় ড্রাইভারের সামনে কাঁচ পড়ায় তিনিও হয়তো খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন যে কাঁচের গুঁড়ো ভেতরে ঢুকছে, পাশে মন্ত্রী বসে আছে, চালিয়ে দিয়েছে। কেসগুলো নিয়ে উনি বলছেন সেটা আমি দেখছি। আশ্বস্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, খুব স্বাভাবিক। উনি যে সহানুভূতি দেখিয়ে এটা করেছেন এবং এইটাই স্বাভাবিক, কারণ উনি সহানুভূতিশীল মানুষ, শিক্ষা জগতের মানুষ, উনি একজন অভিভাবকের মতোই ফোন করে খোঁজখবর নিয়েছেন। ভবিষ্যতেও নিশ্চয়ই উনি ওনার থেকে আশা করি এরকমই করবেন। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বিষয় নিয়ে ঠিক কি স্ট্যান্ড নিচ্ছে এবিভিপি সেটা স্পষ্টই আজকে জানা গিয়েছে তাদের তরফ থেকে। তারা বলছেন কোনো রকম উইথস্ট্যান্ড মানে সহ্য তারা করবেন না, তার কারণ তারা সার্জিক্যাল স্ট্রাইকের পথে যাবেন। এটা বলতে গিয়ে তারা এটাও জানিয়েছেন যে যে ছাত্রদল বা যে সংগঠন যারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই তারা তাদের এই আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন এবং এই ব্যাপারটাতে তারা স্পষ্টতই জানাচ্ছেন যে কোনোভাবেই এই নৈরাজ্য তারা মানছেন না। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে তারা কি বলেছেন একবার আজকের সাংবাদিক বৈঠকে তাদের মুখ থেকে শুনুন। এটা কখনো কাম্য নয়, একজন শিক্ষামন্ত্রীর ওপরে বাঁদরের মতো লাফালাফি করতে করতে গাড়ির ওপর উঠে যাওয়া, আবার ঠিক একইভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একজন ছাত্র পিছিয়ে যাবে, এটাও কখনো কাম্য নয়। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা মানে নৈরাজ্য তৈরি করে রেখেছে। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। আজকে যাদবপুরে যে পরিস্থিতি আছে, আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে একই পরিস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদে যা চালিত সমস্ত কলেজ ক্যাম্পাস, সেখানে বলুন কোন ছাত্র সংগঠনকে তারা স্পেস দিয়েছে কাজ করার জন্য। যেখানে এভিপি কাজ করে সেখানে এসএফআইকে তোলার চেষ্টা করা হয়, বামপন্থী সংগঠনকে তোলার চেষ্টা করা হয়। আজকে এসএফআই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলে কি আজকে তৃণমূলের এই নাটক তৈরি হয়েছে বা এই প্রেক্ষাপট তৈরি হয়েছে? একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যে যেরকমভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। আপনারা শুনলেন এবিভিপির তরফ থেকে স্পষ্টতই জানানো হলো যে যে ভাষা বোঝে, যে সংগঠন, আগামী দিনে সেই ভাষাতে জবাব দেওয়া হবে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দেবাঞ্জন, আমি আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাইবো। এক, এবিভিপির তরফ থেকে বলা হয়েছে যে
আপনারা যে ভাষা বোঝেন মূলত আপনাদের টার্গেট করেই, তা সেই ভাষাতেই উত্তর দেবেন তারা। সার্জিক্যাল স্ট্রাইকের পথে তারা যাবেন, এক। আর দুই, তারা এটাও বলেছেন যে যে ঘটনা ঘটেছে বা সাম্প্রতিকভাবে ঘটছে বা যাদবপুরের ঘটনাকে তারা বলছেন যে বাম আর তৃণমূলের বাইনারি রাজনীতি। আপনি কি বলবেন? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবিভিপির কথা শুনেই যে মমতা ব্যানার্জির পক্ষ থেকে ওদেরকে মাঠে নামানো হয়েছে এখন এই সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি এইসব করবার জন্য। নির্দেশটা গেছে তৃণমূলের কাছ থেকে এবিভিপির কাছে সার্জিক্যাল স্ট্রাইক করার, কারণ যখন তৃণমূল বুঝতে পারছে যে শিক্ষামন্ত্রী, ক্রিমিনাল শিক্ষামন্ত্রীকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকানোর জন্য, খুনের চেষ্টা করবার জন্য পাঠিয়েও কিছু করে উঠতে পারলো না, তখন এবিভিপিকে আসরে নামানো হচ্ছে যাদবপুরকে কেন্দ্র করে একটা অশান্তি, আরো বড় কোনো অশান্তি পাকানোর জন্য। আমরা বলছি ওরা যদি সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে আমরাও কাউন্টার স্ট্রাইক করবার জন্য কিন্তু প্রস্তুত আছি, এটা ওদের বুঝে নিতে হবে। তাহলে এই স্ট্রাইক, পাল্টা স্ট্রাইকে একটা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন পরিস্থিতি তো শিখে উঠবে, সেই বিষয়টা কিছু প্যারালাল ভেবেছেন? আমরা বারংবার এই কথাটাই সামনে রাখবার চেষ্টা করছি যে ওই দিনের পর থেকে পরিকল্পিতভাবে তৃণমূল পরিকল্পিতভাবে এই অশান্তিটাকে পাকিয়ে বিশ্ববিদ্যালয়টাকে অচল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই জায়গা থেকে পঠন পাঠনের কথা চিরকাল এসএফআই প্রত্যেকটা ক্যাম্পাসে পঠন পাঠনকে স্বাভাবিক করবার কথা বলে আসছে। ছাত্র সংসদ নির্বাচন একটা দাবি তো বটেই, তার পাশাপাশি মূল দাবিটা কেন ছাত্র সংসদ নির্বাচন, সেটা হলো পঠন পাঠন নিরাপত্তা, এই সবটা এনশিওর করবার জন্য ক্যাম্পাসে। ধন্যবাদ দেবাঞ্জন। দেবাঞ্জনের সঙ্গে কথা বলছিলাম। দেবাঞ্জন এসএফআই এর রাজ্য সম্পাদক, এবং তারা বলছেন যে এবিভিপি যদি সার্জিক্যাল স্ট্রাইকের পথে যায় তাহলে তারা পাল্টা স্ট্রাইকের পথে যাবেন। এবার নজর রাখতে হবে হালতুর দিকে, তার কারণ ট্যাংরার পর হালতু। একই পরিবারের তিন জনের রহস্য মৃত্যু। একতলার ঘর থেকে পেশায় অটো চালক সোমনাথ রায়, তার স্ত্রী সুমিত্রা রায় এবং তাদের 3 বছরের শিশু সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। দরজা ভেঙে দেহ উদ্ধার করতে হয়। জমির জন্য খুনের অভিযোগ তুলছেন শালিকা। নিশানায় সোমনাথ রায়ের মামা মামি। আরো বিস্তারিত জানবো একদম ঘটনাস্থল থেকে। আমাদের সঙ্গে সুজয় রয়েছেন, আমাদের প্রতিনিধি সুজয়। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে এলো? কেন এই রহস্য মৃত্যু? একই পরিবারের 3 জনের মৃত্যু একসঙ্গে কেন হলো? দেখো, প্রাথমিকভাবে তারা মনে করছে যে আর্থিক একটা অনটন বা একটা মোটা অঙ্কের দেনা হয়ে গিয়েছিল, সেটা একটা কারণ হতে পারে, যেটাই তারা তাদের সুইসাইড নোটে লিখে গিয়েছেন। এবং এক্ষেত্রে সুইসাইড নোটটি তারা লিখেছেন এই যে ঘর, এই ঘরের দেওয়ালে, অর্থাৎ এর ভেতরেই তারা একসাথে একই ঘরের মধ্যে 3 জনের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। সেখানে দুটি দেওয়ালে তার লেখা রয়েছে দুটিভাবে যে তাদের আত্মহত্যার জন্য তার মামা মামি এবং 2 জন পাওনাদার তারা যুক্ত, তেমনটাই লিখে গেছেন। ইতিমধ্যে পুলিশ সেই 2 মামা মামিকে আটক করে নিয়ে গেছে। আরও একটা বিষয় দ্বীপ, যেটা তদন্তকারীদের থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে 2.5 বছরের যে পুত্র সন্তান রুদ্রনীল, তাকে খুন করেছে তার বাবা প্রথমে। খুন করার পর সেই মৃতদেহ নিজের শরীরের সঙ্গে, নিজের কোমরের সঙ্গে 2.5 বছরের পুত্র সন্তানের দেহকে ভালো করে পেঁচিয়েছেন। পেঁচানোর পর এই যে বাড়ির যে দেখতে পাচ্ছ যে অ্যাসবেস্টারের চাল, সেই অ্যাসবেস্টারের চালের সঙ্গে সুতির কাপড় জড়িয়ে প্রথমে বাবা, তার পরবর্তীতে তার যে মা অর্থাৎ যে তার স্ত্রী সুমিত্রা, তারা আত্মঘাতী হয়েছেন। অর্থাৎ ঘটনাটা এরকমভাবেই সিকোয়েন্স হয়েছে বা এরকমভাবেই ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে স্পষ্ট হবে যে কিভাবে মৃত্যু হয়েছে। যে 2.5 বছরের বাচ্চাটি, তার গলায় বা কোথাও কোনো কালছিটে দাগ পাওয়া যায়নি, তাহলে তাকে কিভাবে খুন করা হলো, কিভাবে মারা হলো, সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে, পুলিশকে ভাবাচ্ছে সেটা নিয়েও। তাই পুলিশ মনে করছে যে হয়তো প্রথমে বাচ্চাটিকে, 2.5 বছরের বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থায় তার নাক এবং মুখ চেপে ধরা হয়েছিল বালিশ দিয়ে। সুজয়, আপাতত নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে। তবে পরিবারের সদস্যরা তারা কিন্তু একে অপরের দিকে আঙুল তুলছেন, নানা যুক্তি খাড়া করছেন। কি বলছেন তারা, শুনুন। লন্ডনের জন্য কিছু হয়নি, ঠিক আছে? তিলে তিলে মারা হয়েছে আমার বোনের ছেলে, বোনের বরকে তিলে তিলে, আমার বোনকে, আমার বোনের ছেলেকে এরকম ভাবে মেরেছে, বুঝতে পেরেছেন? এই তো জমির জন্য মেরেছে, জমির জন্য। সম্পত্তি আকলে আকলে মরবে এবার। ঝামা অনেক দিন ধরে চলছিল। জমির কোনো সম্পর্ক নেই আমার, আলাদা আলাদা। আমাকে আমার মা দিদার, মানে আমার বোনের যা পেনশন সব ও ব্যবহার করে। আমার মার কোনো সম্পত্তি, টাকা পয়সা।
ফ্ল্যাট কেনা এবং অটো কেনাতে প্রচুর ধার দেনা হয়েছে এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের সাথে কথাও হয় না। এবং মাঝে মাঝে আসতাম, এক গাদা লোক আসতো, এসে ওকে থ্রেট করে যেত যে টাকা পয়সা দিচ্ছ না কারণ তোমাকে দেখে নেবো, শিখে নেবো, এইসব বলতো। এবং এই ঘরের মধ্যে কিছু কাপড় আছে, কিছু নতুন কাপড় আছে, সেই কাপড়গুলোকে ও এরকম চেয়ারে করে বসতো, কিছু লোক এসে ওর ছবি তুলতো, ছবি তুললে কি একটা ব্যবসা পেশার ব্যাপারে জানতো। এই ব্যাপারে আমরা হয়তো জানলা দিয়ে দেখতে পেতাম। এই পর্যন্ত লোক এসে থ্রেট করে যেত সবসময়, সেটা জানি। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। শর্মিষ্ঠা, দেখো, এই সোমনাথ রায়ের আত্মীয় স্বজনরা এক একজন এক একটা দাবি করছেন। তার শালিকা দাবি করলেন যে তাদের খুন করা হয়েছে, অন্যদিকে সোমনাথ রায়ের মামা মামি তারা দাবি করলেন যে বাজারে অনেক ধার দেনা হয়ে গেছিল, পাওনাদাররা মাঝে মধ্যে আসতেন, তারা হুমকি দিতেন। তুমি এলাকায় রয়েছো, এলাকাবাসী কি বলছেন? দেখো, এক একটা তত্ত্ব উঠে আসছে, এক এক পক্ষ এক এক রকম দাবি করছে, কিন্তু কখন মানুষ এরকম চরম সিদ্ধান্ত নেয়? একেবারে মানসিকভাবে কি সে ভেঙে পড়েছিল, না দেনায় একেবারে ডুবে গিয়েছিল? কিন্তু এই দেনাটা কি কারণে? দেনাটার একটা কারণ তো আমরা সকাল থেকে বলে আসছি যে তার পুত্র সন্তান কোনো শারীরিক সমস্যা ছিল, তার একটা অস্ত্রোপচারের জন্য খরচ হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা তত্ত্ব আমি দেব। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে শ্বশুর বাড়ি, সোমনাথের শ্বশুর বাড়ি, এই কায়স্থপাড়ায় একটি ফ্ল্যাট কিনে দিয়েছিল সোমনাথ তার নিজের পয়সা দিয়ে তার শ্বশুর, শাশুড়ি এবং শালিকা থাকার জন্য একটি ফ্ল্যাট কিনে দিয়েছিল। এবং যে সোমনাথ তার রোজগার বলতে কি ছিল, সেই অটো ভাড়া দিয়ে এবং অটো চালিয়ে যতটুকুনি রোজগার, এবং তার মাসি প্রায় 35,000 টাকা পেনশন পেত, তার থেকে কিছু টাকা মাসিকে দিয়ে বাদ বাকিটা সে নিজের সংসারে বা নিজের কাজেই লাগাতো। কিন্তু ফ্ল্যাট কেনার মতন আর্থিক স্বাচ্ছন্দ্য কি তার ছিল? সে কি সেই কারণেই কি কোথাও একটা চরম পথ বেছে নিল? কারণ ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, সেই ফ্ল্যাটের জন্য তার প্রচুর দেনা হয়ে গিয়েছিল। এই ফ্ল্যাট কিনে দেওয়ার কারণে বেশ কয়েকদিন ধরে পাওনাদাররা তার বাড়িতে এসে টাকা পর্যন্ত চেয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এক এক পক্ষ এক এক রকম তত্ত্ব তুলে ধরছে। যদিও পুরো নজর থাকবে শর্মিষ্ঠা, নজর থাকবে, নজর রাখো। একদম পরিস্থিতি এই মুহূর্তে কি আমরা অনেকটাই জানার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ আগে স্থানীয় বিধায়ক জাভেদ খান সেখানে গিয়েছিলেন, তিনি কি বলছেন একবার শুনুন। পুলিশ ইনভেস্টিগেশন করছে, এখন কোনো মন্তব্য করা উচিত না আমাদের। পুলিশ ইনভেস্টিগেশন করছে, কিন্তু তিনটি কিরম যে প্রাণহানি হয়েছে এখানে, একটা ছোট বাচ্চা 2.5 বছর 3 বছরের, তার সঙ্গে কিরম সে একটা মহিলা, একটা পুরুষ 40 বছর 35 বছর মানে আনুমানিক তাদের বয়স, এবং অটো চালাতো। কী কারণ হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করে বলবে। আমরা ফ্যামিলির সঙ্গে আছি এবং ফ্যামিলির পরিবারের সঙ্গে আমরা থাকবো, কোনো যদি প্রয়োজন হয় দেখবো আমরা। কিন্তু এটা এখন পর্যন্ত যেটা পুলিশের সূত্র, অন্য সূত্র খবর পাওয়া যাচ্ছে, ইট ইজ পিওরলি কেন যে ফ্যামিলি ডিসপিউট হতে পারে, আর সুসাইড কেস আছে। এটা দুঃখজনক ঘটনা, এটা হওয়া উচিত ছিল না। আমাদের কাছে যদি এরকম কোনো ব্যাপার থাকতো, আগে আসতো, তাহলে আমরা বলতে পারতাম। আমাদের কাছে কোনো দিন কোনো খবর এরকম নেই।